8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা পরিচালনায় যুক্ত থাকেন প্রচুর কর্মী ও অফিসার। এসআইআর শুনানিতে কর্মীদের গঙ্গাসাগর মেলার কাজ নয়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, গঙ্গাসাগর মেলার আগে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন সিইও, সেই চিঠিতে কি উল্লেখ রয়েছে? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের যে আধিকারিক বা কর্মীদের নেওয়া হচ্ছে তাদের যদি শুনানির ডিউটি থাকে তাহলে তাদের শুনানির কাজ থেকে যাতে তুলে না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তার বদলে অন্যান্য জেলা থেকে বা অন্যান্য জায়গা থেকে আধিকারিক ও কর্মী নিয়োগ করে গঙ্গাসাগর মেলা পরিচালনা করুক। আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা রয়েছে। তুমি জানো, ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে নবান্নকেও চিঠি দেওয়া হয়েছিল, মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠি দেওয়া হয়েছিল যে গঙ্গাসাগর মেলার জন্য যে পরিমাণ আধিকারিক ও কর্মী প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি তাদের ব্যবহার করা হয় তাহলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। গোটা বিষয়টিকে মাথায় রেখেই তাই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে জানানো হলো যাতে তারা অন্যান্য জায়গা থেকে কর্মী ও আধিকারিক নিয়োগ করেন, কারণ যারা শুনানির কাজ করে যাচ্ছেন তাদের যাতে কোনোভাবে সেই শুনানির কাজ থেকে তুলে না নেওয়া হয় সেই নির্দেশ দিয়ে বা সেই আবেদন রেখে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলে কমিশন সূত্রে খবর। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআইআর কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আছে। ডাক পেয়েছিল? না না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 2002 এর তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। নৈহাটিতে শুনানির লাইনে অসুস্থ, হাসপাতালে মৃত্যু। অবসরপ্রাপ্ত মহিলা রেলকর্মী রত্না চক্রবর্তীর মৃত্যু। নৈহাটির জেঠিয়া এলাকায় আজ শুনানি ছিল। বানপুর বিডিও অফিসে শুনানির লাইনে অপেক্ষায় ছিলেন প্রৌঢ়া। লাইনে দাঁড়ানোর পরে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। পরে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু। রেলের রিটায়ারমেন্ট, বয়স 63, ওনাকে ডাকা হয়েছে। আপনার নাম নেই, এই নেই, উনি ওই নিয়ে খুব চিন্তা ছিল। প্লাস ওনার ছেলেরও নাম নেই, যে কি ভোট দিতেন সবসময়। বেরিয়ে যখন আসছি আসতে মাথা ঘুরে পড়ে শরীরটা খারাপ হলো। আমরা নাইটি জেনারেল হসপিটালে ভর্তি করেছিলাম, ওখান থেকে রেফার করলো ওনার স্ট্রোক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গান্ধীতে নিয়ে আসতে। গান্ধীতে নিয়ে আসলাম, লাইনে বলেছি, লোকজন ঢুকছে আসছে দেখছি, বয়স্ক কেউ কারো কথা শোনেননি।
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলছেন সুস্থ তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং নেওয়া, কিন্তু এরা জোর করে অসুস্থ মানুষদের হিয়ারিং কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে। মানে এটা অদ্ভুত ব্যাপার। এই যে ভদ্রমহিলা মারা গেলেন, ডিবিও অফিসে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হিয়ারিং করে কাগজপত্র সব জমা দিয়ে গেটের বিডিও অফিসের গেটের বাইরে এসছেন, ওখানেই মাথা ঘুরে পড়ে তারপরে তাকে নৈহাটি হসপিটালে আনা হয়, সেখান থেকে গান্ধী, এখানে তিনি মারা যান। নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশন নেই, ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও। ইলেকশন কমিশনার এই ভুলভ্রান্তির ইসের করার জন্য এই বয়স্ক মানুষদের হ্যারাসমেন্ট করতেছে। বাড়িতে আসলে খুবই ভালো হতো। আলিপুরদুয়ার শহর লাগোয়া রেল হাসপাতাল চৌপথির বাসিন্দা দীপ্তি সাহা, বয়স 86, ঠিকমতো হাঁটতে পারেন না। তাঁর দাবি 2002-এ ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয়। মঙ্গলবার তাঁকে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয় টোটো করে, প্রায় 26 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। নাম নাই, লিস্টের নাম নাই, বুথ তো 1 বছরও বাদ দিছি না। কাগজপত্র ঠিকঠাক মতে আয়ে নাকি একটা চিন্তা না, এইটার ভয়, চিন্তাতে হাত পিলেই হয়ে যায় নাকি। উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা সাফুরান বিবি, বয়স 60, মাসখানেক আগে কোমর ভেঙে যায়, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থায় শুনানিতে বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরের ব্লক অফিসে। অফিসে ডাক করে আসতে তো হবে। হিয়ারিং এর জন্য বাড়িতে লোক যায়নি কোনো আধিকারিক? না। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কারিশমা খাতুন, মাসখানেক আগে পা ভাঙে, এখনো ব্যান্ডেজ। এই অবস্থাতেই শুনানিতে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরের বিডিও অফিসে। সজল বিশ্বাস, চিকিৎসক, বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর 24 পরগনার আগরপাড়ার ভোটার। কাজের জন্য 1 বছরেরও বেশি সময় ধরে থাকেন বাঁকুড়ায়, তাঁকেও যেতে হয়েছে শুনানিতে বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনার আগরপাড়ায়। একটা এর থেকে তুগলকি কাণ্ড, আজগবি কাণ্ড আমি আর দেখতে পাই না। কালকে সকালে আমি দুপুরের পরে আমি নোটিশ পেয়েছি, সরকারি অফিসারদের একটা নিয়ম আছে, তার দপ্তরকে পাঠাতে হয় প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে আমাকে রিলিজ করার কথা, কিন্তু আমাকে সরাসরি পাঠানো হয়েছে। এবার আমি কিভাবে রিলিজ হব, কিভাবে আসবো, এটার দায়িত্ব আমার। ইয়ারও প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল, তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল ইয়ারিং, আপনি একটা রিসিভিং দিন। তো উনি প্রথমে বহুক্ষণ ধরে রিসিভিং না দেওয়ার জন্য বলে। এরপর ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর, কথা বলেন ইয়ারোর সঙ্গে। হিয়ারিং এ একটা ঘরে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে প্রার্থী শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। পাশের ঘরটায় 76 নম্বর বুথে সেখানে যে ইআরও রয়েছে সে বলছে না আমি সেটা দেবো, তো মিসবিহেভ করছে। যদি নামটা বাদ চলে যায় বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি, তাই নাম বাদ দেয়। ইনফরমেশনটা ছিল সুপারভাইজাররা সই করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে। সবাই রিসিভ কপি পাচ্ছে, অসুবিধা কিছু। নিউজ 18 বাংলা।